দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় পুরুষের বন্ধুত্ব। আজকের সামাজিক ব্যবস্থাপনায় ইনফার্টিলিটি এই মানুষের কাছে পরিচিত বিষয়। তো আমরা এতদিন জানতাম যে নারীদের বন্ধ্যত্ব হয়, পুরুষের বন্ধ্যত্ব সেই বিষয়টা আজকে জানতে চাই। আমার সাথে উপস্থিত রয়েছেন প্রশ্নোত্তর ভিত্তিক লাইভ অনুষ্ঠান ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকর কথার চতুর্থ পর্বে বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক পুরুষের বন্ধ্যত্ব বিষয় নিয়ে কথা বলবেন। কিডনি, মূত্রনালী, প্রোস্টেট, প্রজনন তন্ত্র বিশেষজ্ঞ সার্জন ডাক্তার এ.কে.এম. মুসাব ভুঁইয়া বাবু স্যার। স্যার কাজ করছেন সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এবং কনসালটেন্ট হিসেবে রয়েছেন ইনসাফ বারাকা হাসপাতালে। স্যার আজকের অনুষ্ঠানে আপনাকে স্যার স্বাগত জানাই। জি ধন্যবাদ আপনাকে। আপনাকেও স্বাগতম, আমার দর্শকদেরকেও আমরা সুস্বাগতম জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। স্যার আজকে সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষের বন্ধ্যত্ব। আসলে সত্যি কি পুরুষের বন্ধ্যত্ব হয়? এতদিন নারীদের আমরা জানতাম নারীদের বন্ধ্যত্ব, পুরুষের বন্ধ্যত্ব এই বিষয়টা স্যার একটু যদি বুঝিয়ে বলেন। জি ধন্যবাদ। আমরা প্রথমে বন্ধ্যত্ব বিষয়টা একটু আলোকপাত করি যে আসলে বন্ধ্যত্ব জিনিসটা কি। আপনি কোনো একটা কাপল বা দম্পতি যদি 1 বছর পরস্পর একসাথে কোনো কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে যদি পরস্পর একসাথে বসবাস করে এবং শারীরিক সম্পর্ক নিয়মিত স্থাপন করে, তারপরেও যদি তাদের কোনো বাচ্চা কাচ্চা বা ফিমেল পার্টনার যদি বা স্ত্রী যদি গর্ভধারণ না করে, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলবো বন্ধ্যত্ব। এখানে একটা কথা মনে রাখবেন যে 1 বছর একটানা একসাথে পরস্পর রেগুলার একসাথে বসবাস করবে এবং স্বামী স্ত্রী নিয়ম অনুযায়ী সহবাস করবে, তারপরে যদি বাচ্চা কাচ্চা না হয় বা গর্ভধারণ না করে, সেটাকে আমরা বলবো বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি। আমাদের দেশে কমনলি একটা সময়ে এটা মানে বন্ধ্যত্ব মানেই একটা বিষয় ছিল যে এটার জন্য মহিলারা দায়ী এবং মহিলাদেরই বন্ধ্যত্ব জন্য দায়ী করা হতো এবং এর জন্য আপনার অনেক সামাজিক অনেক অশান্তি অনেক কিছু হয়েছে, অনেক সংসার ভেঙেছে, অনেক ঘর ভেঙেছে, শুধুমাত্র বাচ্চা হচ্ছে না আবার একটা বিয়ে করায় দাও, এইসব প্রবণতা আমাদের সমাজে ছিল বা এখনো আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার এটা বলা হচ্ছে যে অলমোস্ট 40% to 50% ক্ষেত্রে কোনো না কোনো ভাবে মেল বা পুরুষ দায়ী বন্ধ্যত্বের জন্য বা ইনফার্টিলিটি বা সন্তান ধারণ না করার জন্য। অলমোস্ট 50% মেল ফ্যাক্টর, এটা একটা হতে পারে একাধিক হতে পারে, বলছে কোনো না কোনো ফ্যাক্টর কন্ট্রিবিউট করে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বতে পুরুষরা দায়ী 40 to 50% ক্ষেত্রে। তো স্যার সেই বিষয়গুলো আমরা একটু জানতে চাচ্ছি যে পুরুষের মধ্যে কি কি লক্ষণ বা কি কি বৈশিষ্ট্য থাকে পুরুষের বন্ধ্যত্ব স্যার আমরা একটু বলতে পারি, লক্ষণগুলো স্যার যদি একটু। লক্ষণ বলতে এখানে তেমন কোনো, এটা তো আসলে বন্ধ্যত্ব বিষয়টা আমি আগে বলেছি যে বন্ধ্যত্ব মানে যে সন্তান ধারণ করতে না পারা। এখন এর লক্ষণ হচ্ছে একটাই যে একটা দম্পতি দেখতে শুনতে অ্যাপারেন্টলি সুস্থ, যে আপাত দৃষ্টিতে সুস্থই মনে হচ্ছে, তারা একসাথে থাকতেছে, একসাথে বসবাস করতেছে, স্বামী স্ত্রী নিয়ম মতো সহবাসও করতেছে, কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছে না, কিন্তু তারপর তাদের বাচ্চা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার যখনই বাচ্চা হয় না তখন তারা হেল্প সিক করে কোনো ডাক্তারের কাছে যায়, যারা বুঝে তারা ডাক্তারের কাছে যায়। অনেকে ডাক্তারের কাছে না যে অনেক উল্টাপাল্টা কবিরাজ, হোমিওপ্যাথি এসব আজেবাজে চিকিৎসা করতে যায়। যখন ডাক্তারের কাছে আসে তখন যখনই পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন আসে তখনই আপনার পুরুষেরও প্রবলেম ধরা পড়ে। এন্ড প্রবলেমটা কি? আপনার একটা জিনিস প্রবলেম হচ্ছে কোথায়, এটা শুক্রাণুতে সমস্যা হয়, শুক্রাণুর কোয়ালিটি ঠিক নাই বা শুক্রাণুর পরিমাণ ঠিক নাই, অথবা অন্য কোনো অসুবিধা বা শুক্রাণুর প্রবাহে বাধা, এইসবের কারণে বাচ্চা হচ্ছে না। বিশেষ করে যখন একটা দম্পতি বাচ্চা কাচ্চা হচ্ছে না বা গর্ভধারণ হচ্ছে না, প্রথমে ধরেই নেওয়া হয় যে এই জন্য মহিলারা দায়ী এবং এই জন্য মহিলাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যখন দেখা যায় যে মহিলার কোনো প্রবলেম নাই বা মহিলার কোনো সমস্যা নাই, মহিলা গর্ভধারণ করার মতো বা না করার মতো কোনো শারীরিক সমস্যা নাই, তখনই প্রশ্ন আছে যে পুরুষ ঠিক আছে কিনা দেখো। তো পুরুষ ঠিক আছে কিনা দেখার জন্য কি করা হয়, আপনার ডাক্তাররা বলে যে আপনি অন্ততপক্ষে আমাদের দেশে যেটা করা হয় প্রথম ভাবেই বলা হয় যে আপনি আপনার বীর্য বা সিমেন পরীক্ষা করেন, যে আপনার সিমেনের কোয়ালিটি ঠিক আছে কিনা।
এটা পরীক্ষা করতে যে তারপর আপনার যদি কোনো সমস্যা ধরা পড়ে, দেখা গেল যে কারো কারো ক্ষেত্রে সিমেনের পরিমাণ কম বা অলিগোস্পার্মিয়া বলে একটা কথা বলি, কারো কারো ক্ষেত্রে সিমেন একেবারেই শুক্রাণু, সরি এখানে সিমেন কথাটা বলা ঠিক হবে না, সিমেন অ্যানালাইসিস করে দেখা গেল কারো কারো ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া, মানে যতটুকু পরিমাণ শুক্রাণু থাকা দরকার বা স্পার্ম থাকা দরকার ততটুকু পরিমাণে স্পার্ম তার নাই। কারো দেখা গেল যে স্পার্ম বা শুক্রাণুর যে আপনার মোবিলিটি বা মুভমেন্ট বা যে কোয়ালিটি থাকার কথা সেই কোয়ালিটি স্পার্ম নাই। কারো কারো ক্ষেত্রে আপনার ওটার যে শুক্রাণুর যে গঠনগত সমস্যা, এই বিষয়টা যখনই অ্যানালাইসিস করা হয় তখনই বিভিন্ন রকম সমস্যা সামনে উঠে আসে এবং সেটা ধরে ধরে আস্তে আস্তে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আস্তে আস্তে রোগ নির্ণয় করে আগাতে হয়। এখানে আমরা শুক্রাণু নিয়ে কথা বলছি। শুক্রাণু, পুরুষের শুক্রাণু, এটার একজন সুস্থ সবল পুরুষের শুক্রাণুর সংখ্যা কত হতে পারে, এটা একটা প্রশ্ন জানার। আর শুক্রাণু কেন কমে যায় এটা একটু আপনার কাছে জানতে চাই, এবং সেই সাথে আমরা জানতে চাই কিভাবে শুক্রাণু বাড়ানো সম্ভব। জি ধন্যবাদ। শুক্রাণু আসলে কি যে একটা আইডিয়াল একটা কোয়ালিটি আছে যে আপনার একটা শুক্রাণু আমরা পরীক্ষা করে কখন বলবো যে আপনার এই শুক্রাণুর কোয়ালিটি বা এই পরীক্ষা আপনার সিমেন অ্যানালাইসিস আপনার ভালো আছে অথবা আপনার সিমেন অ্যানালাইসিসে সমস্যা আছে, এগুলো কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে। যেমন ধরেন যে তার যদি কোনো মানুষের যদি শুক্রাণু যে আমরা যে সিমেন বা ইজাকুলেশন যে বীর্যপাতের পরে কি পরিমাণে কতটুকু পরিমাণ বীর্য বের হলে আমরা সেটাকে স্বাভাবিক ধরবো, বলা যায় কমপক্ষে 2 ml, 2-2.5 ml, কোন কোন জায়গায় বলেছে 2.5 ml বা অ্যাটলিস্ট 2 ml যদি তার বীর্য বের না হয় তাহলে সেটাও একটা সমস্যা। তারপর আছেন যে তার এর মধ্যে শুক্রাণুর সংখ্যা কত, যে শুক্রাণু বলে যে পার ml আপনার সিমেনে কমপক্ষে 15 মিলিয়ন শুক্রাণু থাকতে হবে নর্মাল, বলে অথবা পার ইজাকুলেট যে সে যতটুকু পরিমাণে বীর্যপাত করলো তার মধ্যে কমপক্ষে 40 মিলিয়ন শুক্রাণু থাকতে হবে। এর মধ্যে আরেকটা জিনিস দেখা হয় যে তার আরেকটা কোয়ালিটি ফিক্স করা হচ্ছে যে মোটিলিটি, যে কত পার্সেন্ট শুক্রাণু তার, মনে করেন যে এখানে শুক্রাণুর ব্যাপার আছে যে একটা বিষয় মনে করেন যে শুক্রাণু বা সিমেন্ট যখন কোন মিলনের পরে যখন একটা ফিমেল অর্গানে সিমেন্টটা ডিপোজিট হয় তখন এখান থেকে শুক্রাণু গুলো একরকম আপনার দৌড় প্রতিযোগিতার মতো, এখান থেকে তারা জরায়ুতে চলে যায়, জরায়ু থেকে তারা মানে ফ্যালোপিয়ান টিউব বলি সেখানে যায়, সেখানে একটা অ্যাম্পুলারি রিজন বলে সেখানে গিয়ে ওভামের সাথে মিলিত হয়। এই যে এটা ডিপেন্ড করে শুক্রাণু কতটা মোটিলিটি আছে বা সে কতটা মোটাইল, বলা যায় অ্যাক্টিভলি মোটাইল 40% শুক্রাণু যদি তার অ্যাক্টিভলি মোটাইল না থাকে সেক্ষেত্রে আপনার গর্ভধারণের ক্ষেত্রে মানে সমস্যা হতে পারে। আর হচ্ছে যে তার মরফোলজি বলতে হয় যে শুক্রাণুর গঠনগত দিক থেকে কমপক্ষে 15% শুক্রাণু গঠনগত দিক থেকে স্বাভাবিক থাকতে হবে। তাহলে আপনি যারা জানতে চেয়েছেন যে শুক্রাণু বা সিমেনের কোন কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা বলবো তার সমস্যা আছে বা নাই, আমরা তাহলে এইগুলো একটু সামারি করি। প্রথমে এসেছিল আমরা যে তার কমপক্ষে 2 থেকে 2.5 ml তার সিমেন প্রতিবার ইজাকুলেশনে বের হতে হবে। তারপরে কমপক্ষে 15 মিলিয়ন পার ml তার শুক্রাণু থাকতে হবে, কমপক্ষে 40% তার অ্যাক্টিভলি মোটাইল থাকতে হবে এবং 50% তার মরফোলজিক্যালি নরমাল হতে হবে। এই কটা বেসিক ক্রাইটেরিয়ার উপর নির্ধারণ করা হয় তার কি এটা সিমেন কোয়ালিটি নর্মোস্পার্মিয়া, নরমাল স্পার্ম, নাকি অলিগোস্পার্মিয়া বা কম, নাকি স্পার্ম কাউন্ট নাই অথবা মানে আপনার অ্যাজোস্পার্মিয়া। এই হচ্ছে কি আপনার আর ওই যে যেটা বলেছেন যে মানে সিমেনের বা প্রোডাকশন কম হলে বা কি করে, কম হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে। যে আপনি জানেন যে শুক্রাণু তৈরি হয় অন্ডকোষের ভিতরে আমরা বলি সেমিনিফারাস টিবিউলস বলে একটা জায়গা রয়েছে, সেখানে শুক্রাণুগুলো তৈরি হয় এবং সেখানে তৈরি হয়ে ওখানে ম্যাচিউর হয়, ওখানে স্টোরও হয়। এরপরে যখন ইজাকুলেশন হয় তখন সেগুলো এই টিউবুল গুলোর মাধ্যমে, নালিকার মাধ্যমে এগুলা সিমেনের মাধ্যমে, যে সেমিনাল ভেসিকল বলে একটা জায়গা আছে সেখান থেকে সিমেনের সাথে মিলে এগুলো আমাদের বীর্যপাতের মাধ্যমে ফিমেল অর্গানে ডিপোজিট হয়। এখন এই যে অন্ডকোষে যদি কোনো সমস্যা থাকে, এখন এই সমস্যা কি হতে পারে, আপনার কিছু কিছু সমস্যা আছে যেমন যে কমন যেগুলো সেগুলো আমরা বলি যে কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে, সেগুলো আমরা এখানে আলোচনা না করি কারণ সেগুলো একটু আলোচনার সাথে সাধারণ দর্শকের জন্য একটু ডিফিকাল্ট বোঝার জন্য। তো এখানে অন্ডকোষের সমস্যা, কারো অন্ডকোষ আপনি দেখেন যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো,
যে আমাদের দেশে বাচ্চাদের কোনো কোনো সময় আপনার আনডিসেন্ডেড টেস্টিস থাকে, যে ছোট বাচ্চা জন্ম হয়েছে কিন্তু তার দুইটা অন্ডকোষের মধ্যে কোনোটাই তার অন্ডথলিতে নেই, এগুলো উপরে কোনো কোনো জায়গায় মানে তার যে রাস্তা দিয়ে সেগুলো পেটে, অন্ডকোষ সাধারণত জন্মকালীন বা তার পরবর্তী কিছু সময় পেটের ভিতরে বা ইঙ্গুইনাল ক্যানেলে থাকে, সেখান থেকে আস্তে আস্তে সে নামে। কোনো কোনো সময় এটা 3 মাস বা কোনো কোনো সময় 1 বছর লাগে পূর্ণপূর্ণ অন্ডকোষে নামতে। যদি কারো এরকম বাইলেটারাল আনডিসেন্ডেড টেস্টিস, যদি তার দুইটা অন্ডকোষই তার মানে আনডিসেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আপনার এই তার বীর্য তৈরিতে সমস্যা হবে। আর কিছু কিছু ইনফেকশন আছে, যেমন ভাইরাল ইনফেকশন আছে, মাম্পস। আপনি জানেন যে আমাদের দেশে বহুল প্রচলিত হচ্ছে যে গালের 2 দিক ফুলে যায় এবং এটাকে একটা ভাইরাল ইনফেকশন, এটাকে বলা হয় মাম্পস। এই মাম্পসের জন্য কারো কারো আপনার এই মানে মাম্পস অর্কাইটিস বলে, সেই অর্কাইটিস হয়ে যে টিউবুল গুলা থেকে মানে শুক্রাণু তৈরি হয় সেগুলোতে আপনার ক্ষতি হয়ে যায় এবং ওখানে আর শুক্রাণু তৈরি হয় না। কারো কারো রয়েছে আপনার ভেরিকোসিল বলে একটা অসুখ রয়েছে, যে ভেরিকোসিল, ভেরিকোসিল যদি কারো গ্রেড 3 বা গ্রেড 3 ভেরিকোসিল হয় এবং সেটা যদি আনট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট না করে, সেক্ষেত্রে আপনার এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু তৈরিতে সমস্যা হয়। তারপর হচ্ছে আপনার কারো যদি কোনো ট্রমা, যে অন্ডকোষে যদি কোনো আঘাত বা অন্য কোনো আঘাতজনিত কোনো সমস্যা হয়। কিছু আছে আপনার এক্সপোজার টু বিভিন্ন ধরনের হিট বা কোনো রেডিয়েশন, সেসব কারণে আপনার অন্ডকোষে এই শুক্রাণু তৈরিতে সমস্যা হয়। তাহলে এই যে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, অন্ডকোষে শুক্রাণু যেখানে তৈরি হয় সিনথেসিসের সমস্যা। আরেকটা হতে পারে যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু সেটা ট্রান্সপোর্ট হতে পারছে না। যেমন কারো যদি আপনার ভ্যাসেকটমি হয় বা কোনো ক্রনিক ইনফেকশনের কারণে যদি তার টিউব ব্লক হয়ে যায়, যে টিউব দিয়ে শুক্রাণুগুলো আপনার তৈরি হয়ে সেটা সেই টিউবের মাধ্যমে ইজাকুলেশনের সাথে যাবে, যদি কোনো কারণে সেই টিউব ব্লক হয়ে যায় তাহলে সেখানে মানে তারা করতে পারে না, এই শুক্রাণুগুলো পৌঁছাতে পারে না। তারপরে আজকাল একটা জিনিস, একটা সময় এটা প্রচলিত ছিল যে ভ্যাসেকটমি করা হতো। এই ভ্যাসেকটমি বলা, যে কারো যদি কোনো না বোঝে অনেকে ভ্যাসেকটমি করে ফেলেছে, তাহলে ওইখানে নালীতে ব্লক হয়ে গেল, তাহলে আর এই শুক্রাণু গেল না। এরকম অনেকগুলো বিষয়, কারো কারো আছে জন্মগত ভাবেই আপনার বলা যে ভাস ডিফারেন্স, যে নালীটা দিয়ে শুক্রাণুগুলো প্রবাহিত হয়, যদি সেই নালীতে কোনো কনজেনিটালি বা জন্মগত ভাবে সেটা অ্যাবসেন্ট থাকতে পারে। এই বিভিন্ন রকমের আপনার এই ইনফেকশন ইনফ্লামেশনের কারণে এই ধরনের একটা হচ্ছে বীর্য বা শুক্র তৈরিতে প্রবলেম হতে পারে, অথবা তৈরি হলেও এটা প্রবাহে প্রবলেম হতে পারে, যার জন্য এই সমস্যাগুলো। স্যার, আমরা অনেকগুলো বিষয় জানলাম। আমরা একজন প্রশ্ন করেছে যে খাদ্যাভ্যাস শুক্রাণু কমার জন্য কোন ধরনের খাদ্য বা খাদ্যাভ্যাস এটার জন্য দায়ী কিনা? খাদ্যাভ্যাসের মধ্যে যেটা বলা হচ্ছে এখানে লাইফস্টাইল বলা হয়, যে লাইফস্টাইল মধ্যে যারা আপনার টোবাকো স্মোকার, যে অনেক বেশি টোবাকো জাতীয় জিনিস, সেটা এনি ফর্মে হতে পারে, যারা অ্যালকোহল অ্যাবিউজ, যে অনেক বেশি অ্যালকোহল জাতীয় যারা মানে করে, যাদের এই ধরনের অভ্যাসগুলো আছে তাদের প্রবলেম গুলো হতে পারে। যারা আপনার নিউট্রিশনালি ডিপ্রাইভ তাদের হতে পারে, যারা পুষ্টিকর বা পুষ্টিহীনতায় ভুগতেছে তাদের হতে পারে। যারা ড্রাগ, বিভিন্ন রকমের নেশা, ড্রাগ অ্যাবিউজার, তাদের এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। আমরা এখানে খাদ্যাভ্যাস না বলে আমাদের মানে লাইফস্টাইল বলি। যারা অনেক বেশি মোটা, ওবেসিটি যাদের আছে, যে আনডিউলি যারা মোটা, তাদের এই ধরনের প্রবলেম হতে পারে। যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের হতে পারে। যাদের বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার আছে তাদের এগুলো প্রবলেম হতে পারে। এই খাদ্যাভ্যাসটা যে বেশি হচ্ছে, লাইফস্টাইলটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু বিষয়টা, আমরা যেহেতু চিকিৎসার জন্য সব প্রশ্নই করা যেতে পারে, আর বিশেষ করে পুরুষের কিছু বদভ্যাস থাকে, কিছু অভ্যাস থাকে, যেগুলো হয়তো তার শারীরিক ভাবে তাকে শুক্রাণুত বা বিভিন্ন ধরনের এরকম কোনো বিষয় রয়েছে যেগুলো তাকে যে তার এই শুক্রাণু কমানোর জন্য দায়ী থাকে। না, এটা আসলে বদভ্যাস বলতে আপনি কি মিন করছেন আমি বুঝতে পারছি না। মানে কি হস্তমৈথুন বা এরকম কিছু মিন করছেন আপনি? এরকম একটা প্রশ্ন উঠেছে, অনেকে মাস্টারবেশন বা হস্তমৈথুন করে, বা অনেকেই বিভিন্ন ধরনের শারীরিক ভাবে তারা হয়তো নিয়ম ভাবে অনিয়মের কিছুটা তাদের হয়তো কিছুটা বদভ্যাস থাকে। না না, এখানে 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 একটা যে বিষয় আপনাকে বুঝিয়ে বলি, যে হস্তমৈথুনের বিষয়টা হচ্ছে কি, যে এটা আপনার যে স্পারমাটোজেনেসিস বা সিমেনের কোয়ালিটি বা শুক্রাণুর কোয়ালিটির ব্যাপারে কোনো প্রভাব ফেলে না। এটা নিয়ে আমাদের মানে সাধারণ রোগীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে।
তারা মনে করে যে হস্তমৈথুন বেশি করেছে বলে তার সেক্সুয়াল পারফরমেন্স কমেছে, অথবা তার সিমেনের কোয়ালিটি বা শুক্রের কোয়ালিটি কমেছে। বিষয়টা আসলে সেরকম না। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিসই অতিরিক্ত খারাপ, সেটা সাধারণ দৃষ্টিতে, কিন্তু আপনার স্বপ্নদোষ অথবা মাস্টারবেশন বা হস্তমৈথুন এই ধরনের ক্ষেত্রে বা ইনফার্টিলিটিতে তেমন কোনো প্রভাব ফেলে না। স্যার, আরেকটা প্রশ্ন এসেছে যে জননাঙ্গ যদি ছোট বড় হয়, এক্ষেত্রে এই ইনফার্টিলিটির জন্য কোনো দায়ী? জি ধন্যবাদ। এটা একটা কমনলি অনেক অনেক মানুষই প্রশ্ন করে। একটা জিনিস বুঝেন যে জননাঙ্গের কাজ হচ্ছে আপনার কি, এটা হচ্ছে এই জননাঙ্গ দরকার কেন, এটা মেইন। এটা হচ্ছে যে জননাঙ্গ হচ্ছে যে একটা ফেলাস বলি আমরা, পুরুষের পুরুষাঙ্গ, মহিলার জননাঙ্গ। এই দুইটা জিনিস হলো গিয়ে যৌন ক্রিয়ায় হেল্প করবে, এবং যার মাধ্যমে আপনার বীর্য অথবা সিমেন পুরুষ থেকে মহিলাতে ট্রান্সফার হবে। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় যে আপনার আমরা এখন একটা এখানে যদি আপনি এই জননাঙ্গের বিষয়ে আমরা বলি, একটা মাইক্রো পেনিস বলে একটা কথা আছে। মাইক্রো পেনিস মানে মাইক্রো মানে আপনি জানেন যে ছোট, আর পেনিস তো পুরুষাঙ্গ। তাহলে মাইক্রো পেনিস বাই ডেফিনিশন হচ্ছে যে কোনো মানুষের পুরুষাঙ্গ যদি 2 সেন্টিমিটার মানে উত্তেজিত অবস্থায়, মানে নর্মাল অবস্থা যদি 2 সেন্টিমিটার বা তার চেয়ে কম, আমরা মাইক্রো পেনিস বলি। এখন বলা হয় যে যদি কোনো পুরুষের পুরুষাঙ্গ উত্তেজিত অবস্থায় 4 সেন্টিমিটার বা আড়াই ইঞ্চ বেশি থাকে, তো সেই ক্ষেত্রে সেটা আপনার এইটুকু পরিমাণ সাইজ বা হইলেই এটা একটা সফল মানে সহবাস বা মানে কি বলবো ভাষাটা আমি প্রপারলি বলার জন্য বলা যায় ইন্টারকোর্স, যে সাকসেসফুল ইন্টারকোর্স, যে স্ত্রী সহবাসের জন্য একটা লিঙ্গ বা পুরুষ লিঙ্গ কতটুকু বড় হওয়া দরকার। বলা যায় যে যদি এশিয়ান পেনিস সাধারণত অন অ্যান এভারেজ 4 ইঞ্চি বেশি হয় না, অন অ্যান এভারেজ 4 ইঞ্চি। এবং বলা যায় ন্যূনতম যদি 2.5 ইঞ্চি হয় তাহলে সফল যৌন মিলন সম্ভব। এবং এই পুরুষাঙ্গ বড় ছোট দিয়ে যে ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে, বুঝের অনেক কিছু ভুল আছে। এটা হচ্ছে যে কোনো মানুষের যদি আপনার পুরুষ লিঙ্গ 2.5 ইঞ্চ হয় তাহলে উনি সফলভাবে স্ত্রী সহবাস করতে পারবে। সেক্ষেত্রে যৌন তৃপ্তি বা যৌন মিলনের যে সফলতা সেটাও হইতে পারে, বা বাচ্চা কাচ্চা হওয়া বা ইনফার্টিলিটি প্রবলেম না হওয়া সেটাও হতে পারে। স্যার, একটা আমরা বিভিন্ন চটাকদার বিজ্ঞাপন আমরা লক্ষ্য করি বিভিন্ন সময়, গাড়িতে, বাড়িতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রচারণায়, যে 2.5 ইঞ্চির নিচে বা যৌনাঙ্গ বড় করা, ছোট করা, এই ধরনের যে ঔষধগুলো রয়েছে, আসলে এই ধরনের প্রচারণাগুলো কতটা যথার্থ ভাই? আসলে সায়েন্স কি বলে এখানে? না না, সায়েন্স এগুলা কোনোটাকেই সাপোর্ট করে না। আপনার যৌনাঙ্গ বড় করা ছোট করার জন্য মানে ওটা আপনার ব্যাপারটা বুঝেন যে এখন আপনি যৌনাঙ্গ বড় ছোট প্রশ্নটা আসবে কখন, আপনি যখন পেনিস ইরেকশন হবে। ইরেকশন মানে পেনিস লিঙ্গ যখন শক্ত হবে বা উত্থান হবে। আর আমরা বলেছি যে লিঙ্গ উত্থানের পরে কারো যদি পেনিস 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হয়, ইভেন 4 ইঞ্চি, এই এশিয়ান অঞ্চলে এরকমই হয়। এইটুকু হলে যথেষ্ট। এখন এটাকে আপনি যেন আজকাল যারা আপনার বিভিন্ন বিজ্ঞাপনের ভাষা দেখেন, সেটা হচ্ছে এটা মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে একটা অসাধু চক্র, এক ধরনের ব্যবসা ফেদে বসা। কিন্তু আপনি কোনো কি জানি আমরা আজকাল এটা মানে বিভিন্ন রকম বলা হয় যে বিভিন্ন মেসেজ অয়েল, বিভিন্ন রকম জেল, তারপরে এই ধরনের কিছু কথা আমরা দেখি যে মেসেজ অয়েল আছে যেটা আপনার লিঙ্গকে অনেক বড় করে দিবে, বা বিভিন্ন জেল আছে, বিভিন্ন ক্রিম আছে যেটা মাখলে অনেক বড় হবে। এই ব্যাপারগুলো আসলে সত্য না। এই ব্যাপারগুলো হচ্ছে এক ধরনের প্রতারণা। আপনার যদি কোনো কারণে কারো পুরুষের সাইজ বিষয়ক কোনো কিছু করা যায়, সেটা আপনার আমাদের এখানে ভ্যাকুয়াম ডিভাইস বলে ডিভাইস আছে, যেটা আপনার মেডিকেল সায়েন্স বা সায়েন্স স্বীকৃত, যে ভ্যাকুয়াম ডিভাইস আপনি যদি সায়েন্টিফিক্যালি ইউজ করেন তাহলে হয়তো বা এখানে বিষয়টা কিছু না, ওই ডিভাইস ইউজ করে আপনার রক্ত চলাচল এর এর মধ্যে একটা মানে ইয়ে করা হয়, যে আপনার পেনিসে যখন ইরেকশন অবস্থায় অনেক রক্ত মানে সরবরাহ হয়, এবং সেটাকে একটা মেশিনের সাহায্যে মানে ইম্পেয়ার্ড করা হয় যাতে ইরেকশনটা দীর্ঘক্ষণ ধরে মেনটেন হয়। এইটা হয়তো করা যাবে বেকন ডিভাইস দিয়ে। কিন্তু আপনার অন্যান্য যেগুলো বলা হয় এগুলো বেশিরভাগ 100% এগুলো অবৈজ্ঞানিক এবং মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে এক ধরনের প্রতারণা অথবা এক ধরনের জালিয়াতি ব্যবসা, এটা আমরা মনে করি। স্যার,
2.5 ইঞ্চির নিচে যাদের এই সমস্যাটা রয়েছে তারা কি করবে, তাদের জন্য কি করবে? এখন পেনাইল ল্যাংডেনিং কিছু সার্জারি আছে, হ্যাঁ, এগুলো আপনার তাদের জন্য একেবারেই হোপলেস হওয়ার কিছু নাই। যদি কারো পেনিস ছোট হয় তাহলে সেটা সার্জারি করে বড় করা যায়। এটা একটা বিষয় কি জানেন, যে ন্যাচারালি আসলে এইগুলা এই সার্জারি গুলো হচ্ছে আপনার অনেক মাইক্রো লেভেলের সার্জারি, এবং একটু আপনার কি বলে একটু ভালো ইনস্টিটিউট বলেন বা ভালো সার্জারি লেভেলে। আনফরচুনেটলি এটা আমরা যেভাবে বলি, এটা বলতে কোনো দ্বিধা নাই, আমাদের দেশে এই ধরনের সার্জারি গুলো এখনো খুব ভালো ডেভেলপ করে নাই। কিছু কিছু সেন্টারে হচ্ছে, কিন্তু এখনো আপনার অনেক ম্যাক্সিমাম সেন্টারেই পেনাইল ল্যাংডেনিং বা পেনিসের লেংথ বা দৈর্ঘ্য বাড়ানোর যে কাজগুলো, এগুলো আপনার ওভারঅল এখনো আমাদেরকে এগুলোর জন্য একটু আমরা পিছিয়ে আছি। তবে আপনার এগুলা হচ্ছে অনেক, ইভেন আমাদের উন্নত বিশ্বে আপনার অপারেশন করে পেনিসের লেংথ বাড়ানো সম্ভব। স্যার, আমি চিকিৎসা নিয়ে কথা বলবো, এই বিষয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। আমি কয়েকটা প্রশ্ন এসেছে অনলাইনে, যেটা আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে। নাসির আহমেদ প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম স্যার, আমার বাইট্রিকাল ভ্যারিকোসেল গার্ড 3 আছে, বাট পেইন নাই, সিমেন্ট টেস্ট করি নাই, কোনো প্রবলেম হয় না, আমি মালয়েশিয়া থাকি, ভার্টিক্যাল ভ্যারিকোসেল গার্ড 3 কি ইন্ডিকেট করে ইনফার্টিলিটির, যদি ইনফার্টিলিটি হয়? না, আমি একটু বুঝে বলি। উনি যেটা বলেছেন যে ওনার ভেরিকোসিল বাইল্যাটারাল ভেরিকোসিল গ্রেড 3 ভেরিকোসিল ওনার বলেছেন এখন। হ্যাঁ, এখন এখানে ওনার এই গ্রেড 3 কি ক্লিনিক্যালি বা নাকি রেডিওলজিক্যালি? আমি একটা বিষয় বলি যে এই ভেরিকোসিলের গ্রেডিং আমরা যারা ক্লিনিশিয়ান আমরা একরকম করে করি। আমরা গ্রেড 3 ভেরিকোসিল আমাদের আমরা একরকম গ্রেডিং করি। আবার অনেক সময় সোনোলজিতে, বিশেষ করে আলট্রাসোনোগ্রাফিতে ওনারা গ্রেড 5 পর্যন্ত করে। হ্যাঁ, এখানে বেসিক ডিফারেন্স যদি ওনার ক্লিনিক্যালি গ্রেড 3 হয়, ক্লিনিক্যালি মানে ডাক্তার কোন ইউরোলজিস্ট যদি দেখে ওনাকে বলেন যে ওনার গ্রেড 3 ভেরিকোসিল আছে, তো গ্রেড 3 ভেরিকোসিল থাকলে একটা সম্ভাবনা আছে ওনার বলা হয় যে সাব ফার্টিলিটি, যে ওনার মানে ফার্টিলিটি বা ইনফার্টিলিটি হবেই ভেরিকোসিল গ্রেড 3 থাকলে, সেটা অবসম্ভাবী না। ওনা যদি এমনি একটা জিনিস বোঝেন যে উনি যেটা বলেছেন কোনো ব্যথা হয় না, ভেরিকোসিল সাধারণত কোনো ব্যথা হয় না, কোনো পেইনফুল কন্ডিশন না। ভেরিকোসিলের জন্য আপনার যৌন জীবনে কোনো সমস্যা হয় না। এখন এটা যদি ওনার ইভেন বাচ্চা কাচ্চা হইতেও সকলের সমস্যা হয় না। বলা হয় যে 28 to 30% ক্ষেত্রে যাদের ভেরিকোসিল আছে তাদের ফার্টিলিটি রেট কমতে পারে অথবা বাচ্চা কাচ্চা না হতে পারে। সেক্ষেত্রে ওনার যদি ওনার ভেরিকোসিলের জন্য যৌন জীবনে কোনো সমস্যা হয় না, কোনো ব্যথা বা অন্য কোনো সমস্যা হয় না, তাহলে একটা মাত্র সম্ভাবনা হলো যে ওনার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায়। তো সেক্ষেত্রে ওনার যদি বাচ্চা থাকে বা বাচ্চা নিয়মিত হয়, সেক্ষেত্রে এটা নিয়ে কোনো ওরিড হওয়ার কোনো ব্যাপার নেই। যদি না হয় তাহলে ওনার প্রথমে যেটা করতে হবে, ওনার আগে সিমেন অ্যানালিসিস করতে হবে। সিমেন অ্যানালিসিস করে যদি সিমেনের কোনো কোয়ালিটিতে প্রবলেম পাওয়া যায় বা কাউন্টে কোনো প্রবলেম পাওয়া যায় অথবা যদি স্ট্রাকচারাল কোনো প্রবলেম পাওয়া যায়, সেক্ষেত্রে ওনার এই ভেরিকোসিল দায়ী কিনা তার জন্য ওনাকে ইউরোলজিস্টের হেল্প নিতে হবে। আফরোজা আক্তার প্রশ্ন করেছেন, পুরুষ কিংবা মহিলা বন্ধ্যাত্ব একটি স্বাস্থ্য সমস্যা, এই সমস্যার সমাধানের চিকিৎসা প্রয়োজন, দূর করার জন্য স্যার কি কি কুসংস্কার রয়েছে আপনি একটু বলেছিলেন, তার প্রশ্নের আলোকে স্যার যদি আপনি। না, কুসংস্কার তো এখন দেখেন আমাদের দেশে শিক্ষা দীক্ষার অভাব, অনেক রকম কুসংস্কার আছে। এগুলো আমি যেটা প্রথমে বলেছি যে আমাদের দেশে বন্ধ্যাত্ব যে পুরুষের কারণে হতে পারে, এটা অনেক ফ্যামিলিতেই অনেক মানুষ মানতে নারাজ, যে পুরুষ মানে হি ইজ দ্য কিং, তার কোনো সমস্যা থাকবে না। এটা হলো আমাদের সাধারণের বিশ্বাস। কিন্তু আমরা যেটা বলেছি যে 40 to 50% ক্ষেত্রে বন্ধ্যাত্বের জন্য কোনো না কোনো ভাবে পুরুষ দায়ী। তো সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে এক নাম্বার 1 কুসংস্কার, যে একটা ফ্যামিলিতে এক দম্পতি বাচ্চা কাচ্চা হচ্ছে না, কোন রকম পরীক্ষা নিরীক্ষা বা কোনো ডাক্তার দেখানো ছাড়াই ফ্যামিলিতে একটা কথা আসে যে ছেলেটাকে আরেকটা বিয়ে করে দাও। আমি এমনও পেয়েছি যে মহিলা 100% নর্মাল, সে আমাদের কাছে এসছে, দেখা গেল যে তার অন্ডকোষই নাই, অন্ডকোষ দুইটা, আমরা যেটা বলছি আনডিসেন্ডেড টেস্টিস।
অথবা কখনো অর্কাইটিস বা অন্য কোনো অসুখ হয়ে অন্ডকোষ যেটা সিমের বিচির মতো ছোট হয়ে গেছে, যেখান থেকে কোনো শুক্রাণুই তৈরি হচ্ছে না, অথবা যেটা বলেছি যে ব্রাইডার ভেরিকোসিল বা অন্য কোনো সমস্যার কারণে তার শুক্রাণু তৈরি হচ্ছে না, এবং এটার জন্য আপনার কোন ছেলের কোন চিকিৎসা করা বা কোন ডাক্তার দেখানোর কোনো নাম নাই, কিন্তু ওই মহিলাকে দায়ী করতেছে এবং মহিলাকে মানসিক ভাবে নানাভাবে মানে চারিদিক থেকে বিভিন্ন ভাবে ইয়ে করতেছে। এখন এই সোশ্যাল স্টিগমা গুলা আস্তে আস্তে দূর হচ্ছে, হয়তো বা ভবিষ্যতে এগুলো আস্তে আস্তে আরো কমে যাবে। এখানে এখানে মূল বিষয় হচ্ছে যে মানে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যে আমার যে বাচ্চা কাচ্চা হচ্ছে না এই বিষয়টা। আমরা একটু জাস্ট এখানে একটা কথা বলি যে আপনার যে এই যে ইনফার্টিলিটির ক্ষেত্রে বলা হয় যে কিছু কিছু কারণ আছে আপনি আইডেন্টিফাই করা যায় এবং চিকিৎসা করলে হয়, কিছু কিছু কারণ আছে আইডেন্টিফাই করলেও চিকিৎসা করে ভালো হয় না, কিছু কিছু আছে আপনার আইডেন্টিফাই করা যায় না আর চিকিৎসা তো দূরের কথা। তো তাহলে এখানে মূল বিষয়টা কি, যে যখন একটা দম্পতি সুস্থ মতো জীবনযাপন করার পরে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করার পরেও 1 বছরের মধ্যে কোনো বার এক গর্ভধারণ না করে, তাহলে তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। তাদেরকে যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করে মহিলারা যদি যায় গাইনোকোলজিস্টের পরামর্শ নেবে, আর পুরুষটা যদি প্রবলেম করে ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের পরামর্শ নেবে। যদি কোনো প্রবলেম থাকে সেটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করবে। কিন্তু আপনার এটার জন্য ঝাড়ফুঁক, কবিরাজি, হোমিওপ্যাথি, তাবিজ, পানি পড়া, বিভিন্ন গাছের লতা পড়া পড়ে খাওয়ানো, এসবের কোনো ভ্যালু নাই, কোনো অর্থহীন, বরং এতে আরো আপনার আসল প্রবলেমটাকে পাশ কাটায় দেওয়ার একটা চেষ্টা থাকে এবং মূল প্রবলেম থেকে মানুষ অনেক দূরে সরে যায়। সেজন্য মূল বিষয় হচ্ছে আপনাকে সচেতন হতে হবে, সমস্যাটা জানার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী সমাধানের জন্য আগাইতে হবে। স্যার শুভ আহমেদ লিখেছেন, স্যার ভার্টিক্যাল ভ্যারিকোসেল গ্রেড 3 কি ইন্ডিকেট করে ইনফার্টিলিটির? যদি ইনফার্টিলিটি হয় সার্জারির পর কি ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা আছে স্যার? না না, এটা আমরা বলেছি একটু আগে যে উনি যেটা বলেছেন যে উনি বাইলেটারাল ভেরিকোসিল গ্রেড 3 যদি হয় তাহলে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটির সম্ভাবনা আছে। যদি কোনো পুরুষ মানুষের এরকম প্রবলেম থাকে এবং ওনার বাচ্চা কাচ্চা যদি না হয়, তাহলে ওনার অবশ্যই ওনার বীর্য পরীক্ষা করা উচিত, এবং বীর্য পরীক্ষা করে যদি বীর্যে কোনো রকম সমস্যা পাওয়া যায় সেক্ষেত্রে ওনার ভেরিকোসিলের চিকিৎসা করা উচিত। এবং ভেরিকোসিলের গ্রেড 3 ভেরিকোসিলের চিকিৎসা অপারেশন করলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। স্যার আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, আব্দুল কুদ্দুস করেছেন, স্যার আমার ভাই বিবাহ করেছে 5 বছর কিন্তু সন্তান হয় না, ডাক্তার বলেছে সমস্যা পুরুষের, এখন করণীয় কি স্যার? কোথায় যাবেন? এখন পুরুষের ব্যাপারটা হচ্ছে পুরুষের কি সমস্যা এখানে জানতে হবে। ওনার সিমেন অ্যানালাইসিস রিপোর্টটা কি, ওনার কি ধরো একটা কথা অলিগোস্পার্মিয়া মানে ওনার কাউন্ট কম কিনা, অথবা অ্যাজোস্পার্মিয়া কিনা, তাহলে ওই প্রবলেম বেস ওনাকে চিকিৎসা করতে হবে। যদি ওনার অলিগোস্পার্মিয়া হয় তাহলে অলিগোস্পার্মিয়ার জন্য কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, ওটা হয় তাহলে উনি হয়তো মেডিকেল ট্রিটমেন্টে কিছু লাইফস্টাইল চেঞ্জ, আমরা যেটা বলি একটু এক্সারসাইজ করবে, কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করবে বা কিছু ওষুধপত্র খাবে, তাহলে অলিগোস্পার্মিয়া অনেক সময় এটা ঠিক হয়ে যায়। অথবা যদি অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে প্রবলেম, অ্যাজোস্পার্মিয়া হলে ওনাকে এই অ্যাজোস্পার্মিয়ার কারণ খুঁজতে হবে। অ্যাজোস্পার্মিয়া শব্দের অর্থ হচ্ছে যে ওনার বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই। তাহলে এখন শুক্রাণু নাই মানে কি, যে শুক্রাণু কি তৈরি হচ্ছে না নাকি শুক্রাণু প্রবাহে বাধা হচ্ছে, এগুলা পরীক্ষা নিরীক্ষা করে বের করা সম্ভব। তাহলে বের করা সম্ভব হয়ে যদি কারেক্টেবল হয় তাহলে সেটা চিকিৎসা নিবে। আর যদি একান্তই হয় যে না ওনার শুক্রাণু তৈরি হচ্ছে না কোনোভাবে, সেক্ষেত্রে ওনাকে আপনার এআরটি বলি আমরা, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ওনার যা আপনারা অনেকে বলে যে টেস্ট টিউব বেবি বা অনেক শব্দ বাংলাদেশে প্রচলিত আছে যেগুলোকে আমরা ডাক্তারি ভাষায় এরকম করে বলি না, আমরা বলি আইভিএফ বা ইক্সি, কিছু টেকনোলজি আমরা বলি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যে আপনার এআরটি, যাদের আপনার এই সিমেন্টের কোয়ালিটি উপর ডিপেন্ড করবে তার কি অ্যাজোস্পার্মিয়া, তাহলে অ্যাজোস্পার্মিয়া হলে তার অ্যাজোস্পার্মিয়ার কারণ খুঁজতে হবে এবং সেই অনুযায়ী তাকে আগাইতে হবে। যদি কোনো কারণ না পাওয়া যায় বা চিকিৎসার মতো না হয়, সেক্ষেত্রে তার অন্ডকোষ থেকে বায়োপসি নেওয়া হয়, এটাকে বলা হয় টেস্টিকুলার বায়োপসি। টেস্টিকুলার বায়োপসি করে যদি ওখানে তার শুক্রাণু বা কোয়ালিটি শুক্রাণু পাওয়া যায়, সেটা সেই শুক্রাণুকে ব্যবহার করে আপনার এই যে আর্টিফিশিয়ালি যে টেকনোলজি গুলো রয়েছে আইভিএফ বা ইক্সি, এই ধরনের টেকনোলজিতে বাচ্চা বা গর্ভধারণ করা সম্ভব। স্যার বাচ্চা যদি না হয় স্বামী স্ত্রীর, তো আমরা একটা বড় একটা অংশ আমরা এখনো দেখি যে আমরা
স্ত্রীকে নিয়ে আমরা কোনো একজন নারী স্ত্রী রোগ বিশেষজ্ঞ বা প্রসূতি বিশেষজ্ঞ বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যাই, আসলে আমাদের কি করা উচিত? আমাদের কি মানে এটা কমন একটা সমাজের যে তারা একজন প্রথমে একজন বন্ধাত্ব নারী স্ত্রী বিশেষজ্ঞকে খুঁজে, তো আসলে কি এটা কি মানে এটা এইভাবেই চলতে থাকবে নাকি উল্টোও হতে পারে যে আমি একজন স্ত্রীকে নিয়ে আমি স্বামী একজন পুরুষ আপনি যেটা বলছেন ইউরোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে? না না, এখানে আপনার একেবারে ইউরোলজিস্টটা শুধু মেল ইনফার্টিলিটি, যদি পুরুষের কারণে বন্ধাত্ব তাহলে এটা ইউরোলজিস্টটা দেখবে। কারণ তো আমরা কিছুই জানি না স্যার, তারপরও স্বামী স্ত্রী দুইজন না, তারপরে যেটা এখন ব্যাপারটা বোঝেন, এখানে যেটা বলা হয় যে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে হচ্ছে যে আপনার এই যে যারা ইনফার্টিলিটি সেন্টারগুলোতে ইউরোলজিস্ট থাকবে, গাইনোকোলজিস্ট যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করে বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট থাকবে, এবং এটা আপনার কম্বাইন্ড অ্যাপ্রোচে দুজনেই মানে আপনার এগুলো দেখবে। কিন্তু আমাদের দেশে এখন আর্থসামাজিক অবস্থার কারণে মানুষজন ইনিশিয়ালি পুরুষ ডাক্তারের কাছে যেতে একটু হেসিটেট করে বা দ্বিধান্বিত থাকে, সেজন্য ওনারা প্রথমে ধরে নেয় যে হয়তো মহিলার সমস্যা কিনা, আগে মানে গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট কাছে যায়, তারপর ওখান থেকে পরবর্তীতে ওনারাই রেফার করে যে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নেন। এটা তেমন দোষের কিছু না, যদি অন্ততপক্ষে যে কোনো একজনের কাছে যাক। যে যদি আপনার প্রাথমিকভাবে গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যায়, তারপরেও তো উনি গেল ওনার জায়গায় এবং ওনার ওই যে প্রবলেম গুলো আইডেন্টিফাই ইনশাল্লাহ তখন হবে, এরপরে প্রয়োজন বোধে ইউরোলজিস্টের কাছে যাবে বা আরো কারো সাহায্য দরকার হলে ছেড়ে নিতে পারবে। বেসিক্যালি উন্নত বিষয় যেটা করা হয় যে ইনফার্টিলিটি সেন্টারকে একটা স্পেশালিটি বা স্পেশালাইজ সেন্টার হিসেবে ট্রিট করা হয়, যেখানে গাইনোকোলজিস্ট থাকে, এন্ডোক্রাইনোলজিস্ট থাকে, এন্ডোলজিস্ট থাকে, এমব্রায়োলজিস্ট থাকে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেটা এককভাবে আসলে কোনো কিছু হয় না। কোনো কোনো সময় গাইনোকোলজিস্ট হেল্প হয়ে যায়, কোনো সময় ইউরোলজিস্ট লাগে, কোনো সময় আপনার এমব্রায়োলজিস্ট লাগে। এগুলো একটা মানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হিসেবে ট্রিট করা হয় আর কি। স্যার আমরা চিকিৎসা নিয়ে কথা বলছিলাম যে এই আমরা দেখি যে ইনফার্টিলিটি কোনো বিষয়ে কোনো কিছু আসলে প্রথমেই চিন্তা মনে করে যে দেশের বাইরে যেতে হবে, একটা ড্রেন প্রবণতার টেন্ডেন্সি আমরা দেখি যে বাংলাদেশে কি চিকিৎসা নাই, আমাকে না না, এটা ব্যাপারটা বোঝেন, আমাদের দেশে একটা সময় আমরা তো আসলে উন্নয়নশীল একটা দেশের একটা অংশ, একটা সময় এই বিষয়গুলো নিয়ে আসলে তেমন কোনো কিছু ছিল না, মানুষজন এই কুসংস্কার অপচিকিৎসাতে ছিল। এখন আস্তে আস্তে ডেভেলপ করছে কিছু কিছু আপনার ইনফার্টিলিটি সেন্টার এখন ডেভেলপ করেছে সরকারি পর্যায়েও। এখন ইনফার্টিলিটি কেয়ার সেন্টার হচ্ছে, আমাদের ঢাকা মেডিকেল কলেজে আছে, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এবং পেরিফেরি অনেকগুলো মেডিকেল কলেজে ওগুলো করার চেষ্টা করা হচ্ছে। এখন চিকিৎসা বিষয়টা বোঝেন যে আগে আপনার যেটা বললাম যে চিকিৎসার মানে কিছু লিমিটেশন তো আছেই, আর এটা কমপ্লেক্স একটা প্রসিডিওর। যে এটা আপনি জানেন যে মানুষ এটা বলে যে বাচ্চা কাচ্চা যদি আল্লাহ না দেয় তাহলে জিনিসটা মানে অনেকটাই ডিফিকাল্ট, এবং সেই ডিফিকাল্ট প্রসিডিওরের পার্ট হচ্ছে ইনফার্টিলিটি কেয়ার সেন্টার গুলো। এখন আপনারা সচেতনতার যে কার্যক্রম সেটা চলছে, ইনফার্টিলিটির জন্য যে শুধু মহিলারা না পুরুষরাও দায়ী হতে পারে সেটা চলছে। আপনার এই যে মানে পুরুষ মানুষের যে স্পাম কালেক্ট করে যে হাজবেন্ডের স্পাম আর্টিফিশিয়ালি সংগ্রহ করে যে মহিলাদের গর্ভধারণ সম্ভব, এসব বিষয় এখন মানুষ জানে এবং আস্তে আস্তে এগুলো হচ্ছে। হয়তোবা মানে ওয়াইডলি হচ্ছে না, কিন্তু অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ হয়ে যাবে। ড্রেনিং এত হচ্ছে বাংলাদেশে, এখন আমরা ড্রেনিংটাকে তো অস্বীকার করতে পারবো না, কিন্তু অনেক কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। আমি একটু স্যার স্পেসিফিক স্যার জানতে চাচ্ছি যে বাংলাদেশের যারা এই ধরনের সমস্যায় রয়েছে তারা কোথায় চিকিৎসা নেবে? আমরা ড্রেনের কথা না, বাংলাদেশের আমরা চিকিৎসা আমরা জানি অনেক। আসলে আপনার আমি বলি অলমোস্ট কাছাকাছি উত্তর, যে আপনার যখন এই ধরনের প্রবলেমে কেউ ভুগবে তখন ওনাকে মানে যেটা করতে হবে যে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আপনার যদি এটা একটা কথা বোঝেন যে আমাদের বাংলাদেশে এখনো আপামর মানুষ ম্যাক্সিমামই এখনো গ্রামীণ এলাকায় বসবাস করে। যে আমি যদি বলি যে না আপনি প্রথমেই ইনফার্টিলিটি সেন্টারে চলে যান, তো বিষয়টা অনেকের জন্য সম্ভব না। কারণ প্রথম দিকে যেটা করতে হবে যে ওনার নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্র আছে, আপনার যদি সরকারি পর্যায়ে থাকে তো ভালো, অথবা বেসরকারি পর্যায়ে। এখন আমার কাছে যেটা মনে হয় যে আপনার উপজেলা লেভেলেও এখন অভিজ্ঞ মানে গাইনোকোলজিস্ট আছেন, যারা এই বন্ধাত্বের বিষয়ে যেই কোনো ধরনের কাপলকে ওনারা পরামর্শ দিতে পারবেন।
এজন্য যদি কোনো দম্পতি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন, ওনারা প্রাথমিকভাবে যেটা করবেন যে স্বামী স্ত্রী একসাথে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সেটা হতে পারে গাইনোকোলজিস্ট, যদি ইউরোলজিস্টের কাছে যেতে পারেন বা পাওয়া যায়, কারণ গাইনোকোলজিস্ট যেমন যতটা অ্যাভেলেবল, ইউরোলজিস্ট হয়তো অতটা জায়গায় অ্যাভেলেবল না, কিন্তু ওনারা যাবেন, যে কোনো হয় গাইনোকোলজিস্টের কাছে যাবেন, দেখবেন যে ওনারাই রাস্তা দেখাই দিবেন যে ওনাকে কোন দিকে যেতে হবে। ওনারা যদি পারেন নিজেরা করবেন, না পারলে কার কাছে যেতে হবে, কোন হাসপাতালে যেতে হবে, কিভাবে করতে হবে, এগুলো মানে বের করা খুব ডিফিকাল্ট না। কিন্তু যেটা বিষয় হচ্ছে আপনার আন্তরিকতা থাকতে হবে যে হ্যাঁ আমি চিকিৎসা চাই এবং আমি চিকিৎসা নিব। স্যার এক্ষেত্রে একটু ছোট করে যদি বলি যে আপনি যেটা বলছিলেন যে আমরা এক কথায় বলতে পারি যে বিদেশে যাইতেই হবে, বিষয়টা এরকম না, বাংলাদেশে এখন না না না, এখন অনেক অনেক বাংলাদেশ বিদেশে এগুলো একটু যে আরটি, এই যে যেগুলো আপনার এই বন্ধ্যাত্বের চিকিৎসার মধ্যে এখন যেটা মোস্টলি যে এআরটি, যেটা যে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এগুলো অনেক সফট টেকনোলজি, একটু কস্টলি। একটা সময় আপনার এই ধরনের খরচ করার মতো অ্যাবিলিটি আমার দেশের মানুষের ছিল না, যার জন্য এরকম সেন্টার গুলো ডেভেলপ করে নাই। কিন্তু এখন আমাদের মানুষের খরচের অ্যাবিলিটি বেড়েছে, এখন মানুষ দেশেই অনেকগুলো সেন্টারে এগুলো হচ্ছে, এবং অনেক মানুষ এরকম যারা হতাশায় ছিলেন তারা চিকিৎসা করে বাচ্চা কাচ্চা হচ্ছে, এবং এগুলো সমাধান বেশি এখন হচ্ছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আরো ভালো হবে। স্যার এক্ষেত্রে আমি যারা আপনি বলছিলেন যে ঢাকার বাইরে যারা রয়েছে তারা উপজেলা সদরে গেল, এক কথায় কবিরাজের কাছে না যেয়ে তারা যেন ডাক্তারের কাছে যায়, আমরা এভাবে বলতে পারি। এই অবশ্যই অবশ্যই ঢাকাতে যারা রয়েছে, আপনি ঢাকা মেডিকেল কলেজে রয়েছেন, বিভিন্ন হাসপাতালে ইউরোলজি এবং গাইনোকোলজি দুইটা সেটআপ রয়েছে। আজকে আমরা ইনসাফ বারাকা হাসপাতালের আমরা সৌজন্যে আজকে অনুষ্ঠান করছি। তো এই হাসপাতালে আপনাকে আমরা অনেকেই আমরা পেয়ে থাকি। তো এই হাসপাতালের ইনসাফ বারাকা কিডনি জেনারেল হাসপাতালের ইউরোলজি এবং গাইনোকোলজি এই বিষয়ে সেবা মানুষের জন্য কতটা সহজলভ্য বা কতটা রয়েছে, এই বিষয়ে স্যার আপনি একটু আমাদের না, আমি তো যতটুকু জানি ইনসাফ বারাকা হাসপাতালে মানে ইনফার্টিলিটি সেন্টারও আছে। এখানে একজন মানে ডেডিকেটেড একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, যিনি গাইনোকোলজিস্ট, এখানে কাজ করেন। আর তার সাথে সাথে এখানে আপনার ইনসাফ বারাকা হাসপাতালে অন্তত ইউরোলজিস্ট, বিশেষজ্ঞ ইউরোলজিস্টের কোনো সমস্যা এখানে নাই। এখানে আপনি যখনই আসেন, সকালে আসেন, বিকেলে আসেন, বিশেষ করে ইভিনিং টাইমে অন্তত পক্ষে 20 জন ইউরোলজিস্ট এট এ টাইম এখানে কাজ করেন। আর গাইনোকোলজিস্টদের মধ্যে 4 থেকে 5 জন এখানে কাজ করেন। এর মধ্যে আমি যতটুকু জানি একজন একদম ডেডিকেটেড, উনি শুধু ইনফার্টিলিটি নিয়ে কাজ করেন। সুতরাং কেউ যদি চান ইনসাফ বারাকা হাসপাতালে এসে আপনি ইনফার্টিলিটি বিষয়ে পরামর্শ নিতে পারেন, বিশেষজ্ঞ পরামর্শ, সেটা ইউরোলজিস্ট হোক, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হোক বা গাইনোকোলজিস্ট হোক। যারা আমরা একদম শেষের দিকে এসে ছোট ছোট একটা প্রশ্ন, অনেকে আমরা একটু আবার বিষয়ের উপর একটু চলে যাই, সেটা হলো যে অন্ডকোষের কথা আমরা বলতেছিলাম যে অনেকের দেখা যায় যে একাধিক অন্ডকোষ, বলা হয় যে একাধিক মানে কারো স্বাভাবিক 2টা, কিন্তু অনেকের 3টার কথা শোনা যায়। স্যার এই বিষয়ে স্যার আপনার বক্তব্য, তাদের কোনো সমস্যা? এটা একটা শুনেন, এগুলো কনজেনিটাল অ্যানোমালি, ভেরি ভেরি রেয়ার। 3টা অন্ডকোষ অনেক সময় থাকে না। আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে অন্ডকোষে আপনার কিছু ছোটখাটো অসুখপত্র আছে বা অন্ডকোষে টিউমার হয়, সেটাকে অনেকে মনে করে 3rd টেস্টিস। তবে প্র্যাকটিক্যালি ভেরি ভেরি রেয়ার। একাধিক টেস্ট অন্ডকোষে সাধারণত এটা পেয়ার্ড অর্গান, দুইটা সাধারণত অন্ডকোষ থাকে। কারো যদি এই 2টার বাইরে কোনো ব্যত্যয় দেখেন, যে অবশ্যই আপনি ইউরোলজিস্টের কাছে যাবেন যে এটা কি আসলে অন্ডকোষ নাকি অন্য কিছু। কারণ অনেক সময় আপনার অজ্ঞতা বশত কেউ একটা অন্ডকোষে হয়তো টিউমার হয়ে বসে আছে, অথবা বড় কোনো ইপিরিডেমাল সিস্ট বা স্পারমাটোসিল বা হেমাটোসিল, অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেটাকে অন্ডকোষ ভেবে অজ্ঞতা বশত উনি মনে করছেন যে অন্ডকোষ, অ্যাকচুয়ালি অন্ডকোষ না, সেটা একটা বড় ধরনের অসুখ। তো সেজন্য কারো যদি পেয়ার্ড অর্গান বলে যে 2টার বেশি 3টা দেখেন, তাহলে অবশ্যই উনি ডাক্তারের কাছে যাবেন, ইউরোলজিস্টের কাছে যাবেন। আমার 3টাকে ন্যাচারাল মনে করার কোনো কারণ নেই। স্যার একজন প্রশ্ন করেছে যে আটো শাটো টাইট জামা পরলে অন্ডকোষের কোনো ক্ষতি হয় কিনা, শুক্রাণুর এতে কোনো ক্ষতি হয় কিনা? না, সব সময় না। আমরা কোনো সময় আপনার কিছু কিছু অসুখ আছে, তখন আমরা আটো শাটো জামা পরতেও বলি। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি আটো শাটো জামা সবসময়, আমি যদি সবসময় আপনার গলা চেপে ধরে রাখি, আপনি কতটা কমফোর্ট ফিল করবেন? এটা আপনি মনে করবেন যে সবসময় আপনি পোশাক পরতে হবে আরামদায়ক।
আপনার যেটা আপনার নিজে, আপনি যে পোশাক পরে নিজে আরাম পাবেন না, আপনি মনে করবেন যে সেই পোশাক আপনার প্রবলেম করবে। তো সুতরাং আপনি দীর্ঘদিন যদি আপনার সাথে পোশাক পরেন, এখানে টেম্পারেচার রেগুলেশন একটা বিষয় আছে। আপনি দেখেন যে আল্লাহ পাক এমন সিস্টেমে অন্ডকোষে, যে আল্লাহ অন্ডথলিটা দিয়ে অন্ডকোষটাকে কেন বাইরে দিল, এটা তো শরীরের ভিতরে দিতে পারত। ডেফিনেটলি এটা মাহাত্ম আছে সৃষ্টির, যে আপনার রহস্যগুলা, এটা আপনি যদি একটু চিন্তা করেন যে অন্ডকোষটা একটা টেম্পারেচার রেগুলেটরি অর্গান। আপনি এটা খেয়াল করে দেখেন যে যখন একটু টেম্পারেচার বেড়ে যায় বা গরম বেশি পড়ে, তখন অন্ডকোষটা ঝুলে অনেক দূর নিচে নেমে যায়, এবং স্কোটামটা, অন্ডথলিটা, তাকে শরীর থেকে দূরে সরায় দেয়, যাতে এই যে টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচার না হলে আপনার স্পারমাটোজেনেসিস বা শুক্র উৎপাদন ব্যাহত হয়। যার জন্য এই যে আটো সাটো কাপড় আপনি যদি রেগুলার পরেন, তো তাহলে আপনার স্পারমাটোজেনেসিস হ্যাম্পার হতে পারে। এটা আমরা মনে করি যে আপনাকে সবসময় আরামদায়ক পোশাক পরতে হবে, যাতে আপনার অন্ডকোষে খুব বেশি আটো সাটো না হয়। স্যার আমরা একটা কথা শুনি, বিপরীতমুখী বীর্যপাত। সরি, রেট্রোগ্রেড ইজাকুলেশন। হ্যাঁ, রেট্রোগ্রেড ইজাকুলেশন একটা আপনার টার্ম আছে। রেট্রোগ্রেড ইজাকুলেশন সাধারণত এটা কোনো আপনার নরমাল কন্ডিশন না। এটা একটা কিছু কিছু আছে আপনার, যদি কারো কারো ক্ষেত্রে যদি আপনার বিশেষ করে স্পাইনাল কর্ডে কোনো সমস্যা থাকে, তাইলে তার আপনার রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে। কারো আপনার অনেক সময় চিকিৎসা জনিত কারণে যদি তার এই ব্লাডার নেক ইনসিশন, অথবা তার কোনো কারণে পোস্টেটে কোনো চিকিৎসা করা হয়, বা পোস্টেটেক্টমি করা হয়, বা টিআরপি করা হয়, সেক্ষেত্রে তার রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে। অথবা কিছু কিছু ড্রাগস আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট বা কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, যেগুলো রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বিপরীতমুখী ইজাকুলেশন করতে পারে। সেজন্য আপনার অল্প বয়সী দাজের কিছু কিছু সমস্যা আছে, বিশেষ করে আউটফ্লো অবস্ট্রাকচার বলি আমরা, একটু সাবধানী হওয়া লাগবে। কোনো ব্লাডার নেকে সার্জারি বা পোস্টেট সার্জারি করতে একটু কেয়ারফুল হওয়া লাগবে, যাতে রেট্রোগ্রেড ইজাকুলেশন না হয়। কারণ আপনার ইনফার্টিলিটির ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ স্যার, কোনো স্ক্রিনিং রয়েছে কিংবা কোনো পরীক্ষা দিয়ে যেটা আমি সুস্থ আছি কিনা, শুক্রাণু আছে কিনা, এই ধরনের কোনো ছোটখাটো কোনো পরীক্ষা যেগুলো রয়েছে কিনা? না, কোনো ছোটখাটো পরীক্ষা নাই, অনলি পরীক্ষা সিমেন অ্যানালাইসিস, প্রাথমিক পরীক্ষা সিমেন অ্যানালাইসিস। জি, এছাড়া আর কোনো পরীক্ষা নেই। এজন্য যারা বিশেষ করে এই জন্য ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে আপনি বিবাহ করবেন, 1 বছর নিরবচ্ছিন্নভাবে স্ত্রীর সাথে বসবাস করবেন, এবং কোন রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যতীত। এমনি আপনার স্ক্রিনিং আমি সব করে আমার সিমেন অ্যানালাইসিস করবো, এটা কোনো দরকার নেই। স্যার, আমরা শেষের দিকে একটা প্রশ্ন, এটাও খুব বহুল প্রচলিত, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে দেখি যে, আমি এটা মাঝখানে বলেছিলাম যে শুক্রাণু বাড়ানোর জন্য কিছু প্রাকৃতিক খাবার রয়েছে, খাদ্য, যে স্পেশাল কি কি খাবার এবং স্পেশাল কোনো খাবার রয়েছে কিনা যেগুলো আপনার শুক্রাণু বা এটা বৃদ্ধি করতে পারে? এরকম কিছু নাই। আমরা জানি যে আপনার একটা বোঝেন ব্যালেন্স ডায়েট আমরা কাকে বলি। সুষম খাবার, যেটা সুষম খাবারকে বলা হয় যে আপনার খাদ্যে যে 6টা উপাদান আমরা জানি, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, মানে বাংলা যদি বলি আমিষ, শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট, এই প্রত্যেকটা জিনিস আপনি ব্যালেন্সড ওয়েতে খাইতে হবে, মানে সুষম পরিমাণে খাইতে হবে। এখন একটা জিনিস দেখেন, আজকাল একটা ট্রেন্ড কিন্তু আমাদের দেশে চলছে, যে কোনো মতে আপনার যে চর্বি বা কোলেস্টেরলকে মনে করা হয় যে বিরাট শত্রু। যে আমি দেখি যে মানে সামান্য কোলেস্টেরল বেড়েছে, এটার জন্য মানুষ ওষুধ খাচ্ছে, অল্প বয়সী ছেলেপেলে। এটার কারণে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। কারণ আপনি যে এই যে স্টেরয়েড, যেটা যে আমাদের টেস্টোস্টেরন, মেইন সেক্স হরমোন ইন কেস অফ মেল, এটার জন্য আপনার এই কিছু এই স্টেরয়েডের জন্য চর্বি দরকার শরীরে। কারণ আপনার খাদ্যের উপাদানের প্রোটিন, শ্বেতসার বা চর্বি, এগুলো কিছু কিছু শরীরের দরকার আছে। এখন একটা শ্রেণীর মানুষ আছে যে ওই ডিমের কুসুম পর্যন্ত খায় না। তো আপনার এই যে চর্বির যে ঘাটতি জনিত সমস্যা, দেখা যায় তার টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, তার সিমেন প্রোডাকশন কমে যাচ্ছে, স্পার্ম প্রোডাকশন কমে যাচ্ছে, তার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার হচ্ছে। এই জন্য মেন ইস্যু হচ্ছে যে আপনাকে সুষম খাবার খাবেন, ব্যালেন্স ডায়েট খাবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন, বাজব ধূমপান সহ সকল রকমের নেশা বর্জন করবেন, অ্যাডিকুয়েটলি ঘুম, বলা যায় কমপক্ষে 7 ঘন্টা স্লিপ, 7 আওয়ার স্লিপ এট নাইট। ও কারণে রাত জেগে না থাকা। আজকাল আমাদের নিয়ম হয়ে গেছে আমরা রাতে জেগে থাকি, দিনে ঘুমাই থাকি।
এই এই যে বিষয়গুলা, ওভারঅল বিষয়গুলোকে আপনি দেখলে আপনার এই সিমেন্ট কোয়ালিটি, সেক্সুয়াল পারফরমেন্স অটোমেটিক্যালি বাড়বে। ওভারঅল জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, পার্টিকুলারলি শুধু খাবার বলে কোনো কথা না। স্যার একটা প্রশ্ন আমি পাচ্ছি না, সেটা হলো স্যার বয়সের উপর বলা হয়েছে যে আমার বয়স 50-এর উপরে, এখন এই অবস্থায় আমার শুক্রাণু মানে এই আমি কোনো ঝুঁকির মধ্যে আছি কিনা, বা বয়স কোনো ঝুঁকির মধ্যে ফেলে দেয় কিনা? না না, বয়স কোনো ঝুঁকি না, বয়স কোনো প্রবলেম না। তবে একটা কথা আছে যে আমার ইনক্রিজিং এইজের সাথে, বয়স বৃদ্ধির সাথে কারো কারো ক্ষেত্রে সিমেনের কোয়ালিটি বা সিমেনের প্রোডাকশনের রেট কমতে পারে, কিন্তু এটা সকলের হবে তা না। কারো কারো ক্ষেত্রে বয়স 50-এর বেশি যদি হয়ে যায়, তাহলে তার সিমেন্ট কোয়ালিটি এবং সিমেন্ট ভলিউম বা সিমেন্ট প্রোডাকশনের রেট কমতে পারে। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এর আগেও আমাদের ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এসেছিলেন। আজকে দ্বিতীয়বারের মতো আপনার সাথে একটা কমিটমেন্ট ছিল যে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। আজকে স্যার আপনাকে পেয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও স্যার, আমরা 34 পর্ব পার করেছি, প্রায় 1.5 বছর আমরা এই অনুষ্ঠানটা করে যাচ্ছি মানুষকে স্বাস্থ্য সাক্ষরতা একটু কিছুটা হলে সচেতন করার জন্য। স্যার কিভাবে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা স্যার? অবশ্যই এটা অনেক ভালো উদ্যোগ, কারণ আমাদের দেশের মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের সচেতনতার অভাব আছে, আমরা এগুলো জানার অভাব আছে। এখন কোনো না কোনো ভাবে যদি মানুষকে জানানো যায়, এটা এই যে ইনসাফ বারাকার যে উদ্যোগ, আমি যেটা মনে করি যে এটা অবশ্যই ভালো উদ্যোগ। কিছু মানুষ এর থেকে যদি উপকৃত হয়, তো ডেফিনেটলি আমরা মানে মানুষের যে এই যে অজ্ঞতা হোক বা শিক্ষার অভাব হোক বা জানার অভাব হোক, আমরা যদি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি মানুষকে সচেতন করতে পারি, আমার ধারণা যে এটা মানুষের জন্য অনেক বেশি উপকারী হবে, বেনিফিশিয়ারি হবে। স্যার একটা প্রশ্ন এসেছিল যে স্যারকে আমরা কোথায় পাবো, স্যারের সেবা নিতে গেলে আমরা স্যারকে কোথায় কোথায় পাবো, কোথায় কখন পাবো? আমি ইনসাফ বারাকা হাসপাতালে চেম্বার করি রাতের সন্ধ্যার পরে, শনিবার থেকে বুধবার রাতের 8টা থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত আমাকে ইনসাফ বারাকা হাসপাতালে পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে আমরা শেষ করছি আজকের আমাদের এই পর্ব। স্যার আরো যদি কোনো কিছু বলার থাকে, আমরা স্যার আপনি যদি কিছু বলতে চান শেষ করছি। এখানে একটা বিষয় শুধু যে এই যে আপনারা ইনসাফ বারাকা হাসপাতাল নানামুখী উদ্যোগ আপনারা নিচ্ছেন, যে মানুষকে সচেতন করা বা পেশেন্টদের কাছে মেসেজ পৌঁছানো, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আর আমি অনেক অনুষ্ঠানে আমি যাই এবং আমি মানুষকে একটা কথা বলি যে দেখেন, এখন আর এই যুগের যে পরিবর্তনের সাথে আপনাকে চলতে হবে। এই যুগের পরিবর্তনের সাথে যদি আপনি চলেন, এই যে মানে একটু ভালো জিনিসটা যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি ঠকবেন না, প্রতারিত হবেন না, বা আপনি কোনো অপচিকিৎসা বা ভুল চিকিৎসার শিকার হবেন। আপনি অন্ধের মতো চিকিৎসা করবেন না, নিজে একটু খোঁজ খবর নিয়ে ভালো চিকিৎসক, ভালো ডাক্তারের কাছে যান। আপনার এই চিকিৎসা, আমি একটা মেসেজ আজকে দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে এটা বলা উচিত, যে এখন এই চিকিৎসা ক্ষেত্রে গ্রামে গঞ্জে থেকে প্রত্যন্ত অঞ্চলে এক শ্রেণীর মধ্যস্বত্ব ভোগী রয়েছে, যারা আপনাকে এই মানে পেশেন্টদেরকে নিয়ে খেলে রীতিমতো, যে ও তার ইচ্ছা মতো অমুক ডাক্তার তমুক ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে যেয়ে আপনার ইভেন আজকাল আপনি দেখেন যে গ্রামে গঞ্জে আমি যাই, তো আপনার রিক্সাওয়ালা, অটোওয়ালা এই ধরনের আপনার বাস স্ট্যান্ডে বসে থাকে, মানুষজনকে আপনার বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায়, এই আজে বাজে জায়গায় নিয়ে যে মানুষকে আপনার নানাভাবে প্রতারিত করে। এই জন্য আমি মানুষের প্রথম যেটা দরকার সেটা হলো সচেতনতা। আপনি চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা আপনাকে বলছে যে ডাক্তার XYZ উনি ভালো না, কিন্তু মিস্টার ক খ উনি অনেক ভালো, এবং গল্প ফাঁদে যে আমার মাকে চিকিৎসা করছে, আমার মা ভালো হয়ে গেছে, আমার বোনকে চিকিৎসা করছে, আমার বোন ভালো হয়ে গেছে, এই ধরনের গল্প ফেদে মানুষকে প্রতারণার মুখে ফেলে। আপনাকে মনে রাখতে হবে যে একটা রিক্সাওয়ালা আপনাকে কতটুকু ভালো উপদেশ দিবে, একটা অটো গাড়ি বা CNG ওয়ালা আপনি কতটুকু ভালো উপদেশ দিবে না সবসময় তা না, তবে আপনাকে এই উপদেশ নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। এজন্য প্রথম কথা হচ্ছে যে আপনি সচেতন হন, আপনি প্রতারিত না হয়ে একজন আধুনিক বা বিজ্ঞানমুখী চিকিৎসকের কাছে যান। ইভেন আপনার বাড়ির কাছেও উপজেলা লেভেলে এখন অনেক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, তাদের পরামর্শ নিন, আপনি অবশ্যই ভালো চিকিৎসা পাবেন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ স্যার আপনাকেও। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথার 34তম পর্ব আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসককে নিয়ে আমরা হাজির হব অন্য কোনো বিষয়ে। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীক। 25 বছর পার করছে কিডনি এবং ইউরোলজি চিকিৎসায়, পাশাপাশি জেনারেল চিকিৎসা রয়েছে। স্যার যেমনটা বলছিলেন, বাংলাদেশে 7-8 জন গাইনোকোলজিস্ট এবং স্বনামধন্য ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ইনসাফ বারাকা হাসপাতালে রয়েছে, রয়েছে ইউরোলজি বিশেষজ্ঞগণ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।